এবার ঈদে নিজের জন্য কি কেনাকাটা করব সেটা নিয়ে আমার তেমন একটা চিন্তা নেই। কারণ দারুণ, দারুণ সব কালেকশন তো আমার কাছেই আছে। তো সেখান থেকে প্রত্যেকটাই এত সুন্দর, কোনটা রেখে যে কোনটা ঈদে বানাবো সেটা নিয়ে কনফিউশন এ আছি। আজকে আপনারা ভিডিও দেখে আমাকে একটু হেল্প করবেন। আর আজকে কিন্তু মজার ইফতারও বানিয়ে ফেলেছি। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঈদের সময় অন্যান্য কাজ এবং ব্যবসার চাপ অনেক বেশি থাকে, কিন্তু তারপরও মনটা অনেক ফুরফুরে থাকে। আর সবকিছুর ফাঁকে কেন যেন শরীরটা একটু অসুস্থ হয়ে যায়। কারণ কাজ বেশি হয়ে যায় যে এইজন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি যে যেখান থেকে আপনারা ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে কত রমজান চলছে বলেন তো কমেন্টে যখন আপনারা ভিডিওটি দেখছেন। আর আজকে খুব সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আর আমার ঈদের শপিংও দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন তারা বাজারে যায় এবং মন মতো কোনো কিছু টাকার জন্য কিনে আনতে পারে না। কারণ সবকিছুর এত দাম, মানে যেখানে হাত দিবেন সেখানেই মনে হয় আগুন লেগেছে, এরকম একটা অবস্থা। বঙ্গবাজারে মর্মান্তিক এই দুর্ঘটনা দেখে ওই দিন সারাদিন আমার যে কেমন লেগেছে, যে যাদের ফ্যামিলির হাজার হাজার ফ্যামিলির যে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। তবে এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা কিন্তু ঈদেও দেখবেন কাপড় চোপড় সবকিছুর দাম বাড়িয়ে দিবে। মানুষ ঈদের শপিংও ভালো মতো করতে পারবে না। পরিচিত অনেকের কাছেই শুনেছি বঙ্গবাজারের এই দুর্ঘটনাকে ভিত্তি করে তারা নিজেদের পণ্যেরও দাম বাড়িয়ে দিয়েছে এবং আমাকেও সেটা করতে বলছে। তো যাই হোক, আসলে শুনে এত বেশি খারাপ লাগলো যে কিছু বলার আসলে ছিল না তাদেরকে। তারা যে দুর্ঘটনাটাকে কাজে লাগানোর চেষ্টা করছে, এটা থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে রাতে যারা কোটিপতি ছিল সকালে এসে দেখেছে যাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাট তারপরও মানে কিছু, কিছু মানুষ কিভাবে চিন্তা করে যে এইভাবে করে তারা নিজেদের পণ্যের দাম বাড়াবে। যাই হোক, এদিকে আমি আফিফকে একটু রেডি করে দিলাম। ও হচ্ছে আরবি পড়তে যাবে। তারপরে রান্নাবান্নার এখানে চলে আসলাম। তো ১ম এ হচ্ছে ছোলা ভুনাটা করে নিচ্ছি। প্রতিদিন আসলে মানে ছোলা ভুনাটা থাকেই, না হলে আফিফের আব্বুর ইফতারই হয় না। মানে যতই ইফতার খাই ছোলা না খেলে তার ইফতার হয় না, এই আরকি। আর এটা বলতে গেলে কেন যেন বারবার আমি তোতলায় যাচ্ছি, জানি না কেন। সময় নিয়ে ভালোমতো আসলে ব্লগ করতে পারছি না। নিজের একটু খারাপ লাগছে। বাট তারপরেও যেভাবে যেটা করছি সেটাই আপনাদের সাথে র‍্যান্ডম ভাবে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগছে? কমেন্ট করে প্লিজ জানাবেন। তাহলে আমি খুব খুশি হব। তো এখানে হচ্ছে আজকে চিকেন ফ্রাই করব, বা চিকেন কষাও বলতে পারেন। তো এখানে আদা বাটা, রসুন বাটা, বেশি করে হচ্ছে পেঁয়াজ বাটা সব একসাথে আম্মু দিয়ে দিচ্ছে। এরপরে এখানে আমরা মাংসে যে গুঁড়া মসলাগুলো ব্যবহার করি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সবই দিব। সাথে হচ্ছে গরম মসলা দিব। দিয়ে এটাকে খুব ভালো করে মেরিনেট করে রাখতে হবে। সাথে হচ্ছে টমেটো সস আর সয়া সস এড করতে হবে। আপনাদের বাসায় টক দই থাকলে সেটাও সাথে দিতে পারেন। আবার একটু লেবুর রসও দিতে পারেন। তো যাই হোক, ভিডিওতে মনে হয় সবকিছু আসেনি, তাই আমি মুখে বলে দিলাম। তো শুধু ইফতার না, মাঝে মাঝে কিন্তু রাতের খাবারে বাসায় এটা আমরা তৈরি করি। তো খুবই মজা হয় খেতে। পরোটা বা নান যেটার সাথেই চান আপনারা খেতে পারেন। তো আজকে অবশ্য পরোটা বানাবো না। চিন্তা করেছি নানই বানাবো, যেহেতু মানে রোজার সময় তেল জাতীয় জিনিস যাতে কম খাওয়া হয়, কারণ এটাও তো তেল দিয়েই ভাজা হবে। তো এরপরে হচ্ছে আম্মু সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা ২-৪ ঘন্টার জন্য রেখে দিবেন। তাহলে হচ্ছে গিয়ে মসলাটা খুব সুন্দর মতো চিকেনের ভিতরে ঢুকে যায় আরকি। চেষ্টা করবেন একটু আগেভাগেই মাখিয়ে রাখতে। তো এরপরে চলে আসলাম হচ্ছে গিয়ে রুমটা একটু গোছাতে। আফিফ হচ্ছে পড়ে চলে আসছে। তারা মানে পড়তে গিয়ে ঘুম, ঘুম চলে আসছিল। তাই সে আগেভাগেই চলে আসছে। তো এরপরে বললাম যে, "এখন শো।" এখন আর সে ঘুমাবে না। তো খালি গায়ে ঘরের মধ্যে ঘুরঘুর করছে। বললাম, "একটা গেঞ্জি নিয়ে আসো, পরায় দেই।" তো তারপরে সে পড়লো আর আমি এদিকে ঘর গুছায় নিলাম। আর এদিকে দেখেন আমার ট্রাইপড আফিফ তার মন মতো নেড়ে-চেড়ে একদম ১২টা বাজায় দিচ্ছে আরকি ভিডিওর। কাজ করতে গেলে টুকটাক ঘরের কাজ করতেই হয়। একটার পর একটা মনে হয় রেডি হয়ে থাকে। আর বাচ্চা-কাচ্চা থাকলে আপনি যে কাজ না করে কিছুক্ষণ বসে থাকবেন সেটারও সুযোগ নেই। কারণ সেই জিনিসের ১২টা বাজায় দিবে। তো যাই হোক, সেইজন্য মানে সময়ের সাথে সাথেই সবকিছু করতে হয়। বিশেষ করে আবরার তো প্রচন্ড রকমের দুষ্ট। তো কিছু ড্রেসের ছবি তোলা বাকি ছিল। তো সেগুলো একটু সুন্দর করে ছবি তুলে নিলাম। আসলে সময় দিয়ে ছবি তুলতে গেলে অনেক সময়, ধৈর্য, কষ্ট লাগে। তো এরপরে ভাবলাম আজকে লাইভে আমি যে কাঞ্চিপুরম শাড়িটা পরবো সেটাও একটু দেখিয়ে দিই। এই শাড়িগুলো এত বেশি রিজনেবল প্রাইস এ আপনারা পাবেন যা কল্পনা করা যায় না। তো একেবারে ঈদের বেস্ট অফার প্রাইস এ পাবেন।
তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। শাড়িটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো কালার আছে। তো সেই কালারগুলো আপনারা দেখতে পাবেন যদি ইনবক্স করেন আরকি। আর শাড়িগুলো একেবারে লাইট ওয়েটের আর অল ওভার শাড়িতে হচ্ছে গিয়ে একদম সুন্দর করে জরি সুতার কাজ করা। নিচের পাড়টা একটু চওড়া পাড়, উপরের পাড়টা চিকন পাড়। আর এগুলোর কুচি খুব সুন্দর বসে থাকে। ইজিলি ক্যারি করা যায়। এজন্য বেশি ভালো লাগে আমার কাছে। তো ঈদে এরকম একটা কাঞ্চিপুরম নিবো নিজের জন্য। বর্তমানে যে ব্যস্ততার মধ্যে আমার সময় যাচ্ছে তার মধ্যে ব্লগ দেওয়াটা আমার জন্য অনেক বেশি কষ্ট সাপেক্ষ হয়ে যাচ্ছে। বাট তারপরও আপনাদের ভালোবাসায় রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করছি। আশা করি ব্লগ দেখে আপনারাও সেই ভালোবাসাটা দিবেন। আর এখানে হচ্ছে নান রুটির জন্য কাইটা রেডি করা হয়েছে। কাইটা খুব সুন্দরভাবে একদম ফুলে উঠেছে। আর এদিকে আমি হচ্ছে চিকেনের মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মসলাটা একটু আলাদা হয়ে যায়। আর চিকেনের গায়ে একটু মসলাটা কম থাকে। এবার হচ্ছে হালকা তেলের উপরে চিকেনগুলো ভেজে নিব। বেশি তেলের দরকার নেই। এই তেলটা দিয়েই চিকেনটা কিন্তু টোটালি মানে ভাজা এবং রান্না ২ টাই হয়ে যাবে। তো এভাবে একদিন ইফতারে অথবা মানে যেকোনো ডিনারের সময় ট্রাই করে দেখতে পারেন। খুবই মজা হয় খেতে। তো চিকেনগুলোকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। অন্যান্য সময় মসলা সহই একদম ভেজে নেই। একদম মানে শুকনা, শুকনা থাকে। বাট আজকে চিন্তা করছি হালকা একটু গ্রেভি রাখবো। যেহেতু হচ্ছে গিয়ে রমজান মাস একদমই মানে গলা-টলা ড্রাই হয়ে আসবে। এজন্য ভাবলাম যে না, আজকে গ্রেভিটা আলাদা করব। তাই হচ্ছে একটু পানি দিয়ে আমি মসলাটা আলাদা করে নিয়েছি চিকেন থেকে। আর ওদিকে হচ্ছে নানগুলো ভেজে নিচ্ছি। আম্মু কয়েকটা বানিয়ে দিল। এরপরে আমি বানিয়ে নিচ্ছিলাম আর ভাজতেছিলাম। আর চিকেনটাও ভাজা হচ্ছে। আর চিকেনটা চেষ্টা করবেন মিডিয়াম টু হাই আঁচে ভেজে নিতে। লো আঁচে ভাজলে না ভেতর থেকে যে চিকেনের যে জুসি ভাবটা থাকে সেটা বের হয়ে যায়। তখন একদম ড্রাই হয়ে যাবে, ভাল লাগবে না খেতে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে নিয়ে এখন এখানে হচ্ছে সেই ঝোলের অংশটা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে একটু ভুনা করে নিব। আর ঘন হয়ে আসলে দেন হচ্ছে এটার মধ্যে চিকেনটা দিয়ে দিব। তো এই গ্রেভিটা যখন মাখা, মাখা থাকবে এটা দিয়ে মানে নান বা পরোটা খেতে এত মজা লাগে, ট্রাই করে দেখতে পারেন। অনেকটা মনে হচ্ছে দেখে যে চিকেনের কালা ভুনা মানে ওরকমই লাগছিল। তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে যাতে চিকেনটা একদম ভালোমতো সিদ্ধও হয় এবং একদম পোড়া, পোড়া হয় সেই দিকে খেয়াল রাখবেন। তো চিকেনটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে গিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখেই লোভ লাগছে, তাই না? আপনারা যখন আমার রেসিপিগুলো ট্রাই করে তারপরে হচ্ছে আমাকে জানান তখন আসলে অনেক বেশি ভালো লাগে। আর এখানে একটা ভাইয়ার হচ্ছে গিয়ে ১৫ টা জামার অর্ডার ছিল। তো সেগুলো সব রেডি করে নিচ্ছি। তো কয়েকদিন আগে অর্ডার করেছিল। তো সবকিছু গুছিয়ে আজকে হচ্ছে গিয়ে কুরিয়ার করা হবে। তো খুবই সুন্দর। ভাইয়া হচ্ছে দেশের বাইরে থাকে। তার ওয়াইফের জন্য মূলত অর্ডার করেছে। তো এরকম আসলে যদি ঈদে একসাথে এতগুলো ড্রেস গিফট পাওয়া যায় তাহলে তো মনটাই ভালো হয়ে যায়। তাই না? ভাইয়ার বোন নিশ্চয়ই অনেক ভালো লাগছে। তো অনেক বড় যেহেতু পার্সেলটা এজন্য আফিফের আব্বুকে বললাম একটু রেডি করে দিতে। এদিকে আবার ইফতারের সময় হয়ে গেছে। আফিফকে বলতেছিলাম, "তুমি কি রোজা আছো?" বলল, "হ্যাঁ, রোজা আছি।" আর আবরার সাহেব আবার আজকে ইফতারের সময় ঘুমায় আছে। সেজন্য তার অত্যাচার আমরা মিস করতেছি। ধরে 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 ধর কয়টা খাইতেছে দেখো ধরে ধর ইস রে বাপের গ্রান পাইছে ঘুম থেকে উঠা বাবা তোমার দেখি তোমার লুকটা একটু দেখি দেখি ঘুরাও একটু লুকটা দেখি দেখছো কয়টা শার্ট পরছে খুব সুন্দর হয়েছে মা বাবার কাছে আসছে একটু ইফতার তো খাইতেই পারলা না ওরা এখন খাবো আস্তে ধীরে। আমরা তো তুমি তো ধুমাইছিল আমরা সব খেয়ে ফেলছি বলো আমারটা আছে। হাসি দেখাও তো রোজার সময় দেখা যায় যে এই পরিমাণ আলহামদুলিল্লাহ ব্যবসা থাকে, এরকম যদি সারা মাসে থাকে তাহলে তো কথাই নেই। বাট তারপরও আল্লাহ যা দেয় যতটুকু দেয় তাতেই আলহামদুলিল্লাহ। তো বড় পার্সেলগুলো আমার পক্ষে আসলে প্যাকেট করা খুবই কষ্ট হয়। তো এজন্য আফিফের আব্বু করে দেয় আরকি। জোর করে একটু বললে দেন দেয় আরকি। আর এই তো ইফতার করে ও চলে যাবে। তো দেন বললাম যে, "একটু করে দিয়ে যাও।" আর আবরারের অবস্থা দেখেন। সে তার বাবাকে যেভাবে দেখেছে ঠিক সেইভাবে সে সবকিছু করার চেষ্টা করতেছে। ওর আব্বু গেছে মুখটা রশি দিয়ে বাঁধবে, রশি খুঁজতে। আর সে বলতেছে, "এটা কস্টেপ দিয়ে লাগাই। এটা আমি লাগাই।" আমি বলছি, "ঠিক আছে লাগাও।" তো সে একা, একা লাগাচ্ছে। তার বাবা এসে দেখে তো হাসতেছে। আমি বলছি, "তুমি যা, যা করো সেটা সে কপি করার চেষ্টা করে।" বাচ্চারা আসলে এমনই। আর এই লোকটাকে মানা করলেও শুনবে না। মুখ দিয়েই সে কষ্টেপ ছিঁড়বে। যতই বলি কেচি নাও, এটা নাও, সেটা নাও, কোনো কাজ হবে না। সে এটাই করবে। তো যাই হোক বাপ ছেলেরা মিলে আমাকে হেল্প করলো। তারা বলে, "আমরা হেল্প করি, হেল্প করি।" আমি বলছি, "ঠিক আছে করো।" তো তাদের হেল্প শেষ হলো। তারপরে আমি হচ্ছে একটু চা খেয়ে নিলাম। আমার আবার এখনই লাইভে যেতে হবে। মানে ইফতারের পরে মনে হয় আমি ৫ মিনিটও বসতে পারি না। কোনরকম ইফতারটা শেষ করেই রেডি হতে হয়। তো তাড়াহুড়া করেই এইজন্য আরো বেশি ক্লান্ত লাগে। তো যাই হোক ইফতার শেষ করে তারপরে হচ্ছে এই তো রেডি হয়ে নিয়েছি। আর আমি সুন্দর এই কাঞ্চিপুরম শাড়িটা পরেছি। শাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আর এটার অন্যান্য কালারগুলো আরো বেশি সুন্দর। তো আজকে সামনের চুলটা একটু কার্ল করেছি কিন্তু বাইরে একটু গুড়ি, গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমার কার্ল আর থাকেনি। পরে সোজা হয়ে গেছে যাইতে, যাইতেই। আর আমি হেয়ার স্প্রে আর দেইনি।
হেয়ার স্প্রে দিলে আবার শক্ত হয়ে থাকে, একদম ড্রাই হয়ে যায় চুলগুলো, সেইজন্য আর দেয়া হয়নি। তো শাড়িটাই আপনাদেরকে একটু ডিটেইলসে দেখাচ্ছিলাম। আর ওই যে আমার ছোট্ট সাহেব এসে দাঁড়ায় আছে। আর ছোট সাহেব উল্টা শার্ট পরে দাঁড়াইছে। আর বড়জন আমাকে জুতা এনে দিছে। বলতেছে, "তুমি এই স্যান্ডেলটা পরো। এটা সুন্দর লাগবে তোমার শাড়ির সাথে।" তো যাই হোক আমি বললাম, "না বাবা, আজকে এটা পরবো না। পায়ের গোড়ালি ব্যথা করতেছে। এজন্য আমি মানে কি বলে স্লিপার টাইপের একটা স্যান্ডেলই পরে নিলাম। পরে এবার ঝটপট চলে যাচ্ছি লাইভের জন্য।" আর যখন থেকে আমি ড্রেসের বিজনেস করি তখন থেকে ঈদে আমার মানে ড্রেস বেশিরভাগই আমার পেজ থেকে নেয়া হয়। আর টুকটাক মানে হেভি পার্টি ড্রেস হয়তোবা আমি মার্কেট থেকে নিতাম, শাড়ি মার্কেট থেকে নিতাম। এখন আসলে সেটাও করতে হয় না আলহামদুলিল্লাহ। কারণ আমার বিজনেস থেকেই আমি আমার ঈদের ড্রেস নিতে পারি। কারণ ঈদে এবার এত সুন্দর, সুন্দর পার্টি ড্রেস এসেছে, সেখান থেকে নিতে পারবো। আর গর্জিয়াস পার্টি শাড়ি নেয়ার জন্য তো অবশ্যই মামনি শাড়ি ঘর আছে, সেখান থেকেই নিয়ে নিবো। যেহেতু আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, তো অবশ্যই কেনাকাটা করলে তো সেখান থেকেই করব, তাই না? সো ঈদে কোন শাড়ি নিলাম সেটা হয়তোবা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এই তো বাসায় চলে আসলাম। এসে আবরার বলতেছে, "আমাকে একটু ভিডিও করো।" তো আমি বললাম, "তুমি কি শার্টটা খুলবা না?" বলে, "না, আমি এভাবেই থাকবো।" তো পেছন দিকে ঘুরিয়ে আবার এই শার্টের বুতাম তো সে লাগাতে পারে না, কিন্তু এভাবেই সে পরবে। তো আবার বলে যে, "আমাকে বুতাম লাগাই দিবা?" এত সুন্দর করে বলে, মানুষ কি আর না করে পারে। আফিফের আব্বু ওর অফিসের কাজ শেষে তারাবি শেষে বাসায় আসতে আসতে প্রায় ১১টা ১১:৩০ বেজে যায়। তো এরপরে আবার আমরা হচ্ছে নান আর চা খেলাম। আর আমাদের ঈদের যে সুন্দর, সুন্দর কালেকশন গুলো নতুন আমাদের পেজে এসেছে, ভাবলাম এক ঝলক আপনাদের দেখিয়ে দেই। আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন। আ তো যাই হোক, আর আমাদের সব কালেকশন গুলো দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাহাবাইত আমান হ্যান্ডিক্রাফট ভিজিট করতে পারেন। তো আমি আমাদের সব কালেকশন দেখানো তো সম্ভব না। কয়েকটা ড্রেস দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা বলবেন যে কোন ড্রেসগুলো বেশি সুন্দর। আমি আসলে কনফিউজড হয়ে গেছি কোন কালারটা আমি নিজের জন্য বানাবো, কোনটা বানাবো না। আর মনে হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইন থেকেই একটা, একটা করে বানাই। মানে এরকম লাগছে আরকি। তো সবগুলো তো আর বানানো ওইভাবে সম্ভব না। তো তারপরেও যেগুলো একদম বেশি মনে ধরবে সেগুলোই হয়তো বানাবো। আর যেগুলো আমি ঈদের জন্য অলরেডি বানিয়েছিলাম সেগুলো আসলে লাইভে পরে ফেলেছি। মানে আমার আর তর সইছিল না আরকি। আর কাস্টমারকেও বোঝানোর জন্য যে ড্রেসগুলো পরলে কতটা সুন্দর লাগে সেই জন্যই পরে ফেলেছি। তো সেইজন্য ভাবলাম যে নতুন ড্রেস তো আসলে দরকার। তো আমার পেজ থেকেই আমি নতুন ঈদের এই পার্টি ড্রেসগুলো নিয়ে নিবো নিজের জন্য। ড্রেসগুলো আসলেই অনেক সুন্দর। এগুলো কিন্তু মানে ২৫০০-৩০০০ টাকার ড্রেস, পার্টি ড্রেস। বাট এগুলো আমি খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি। আ আমি চেষ্টা করছি যাতে যত কমে সম্ভব কিন্তু আপনারা আপনাদের বেস্ট ড্রেসটা আমাদের থেকে নিতে পারেন, সেটাই ট্রাই করছি। তো এখানে আবার আমি কিছু ছবিও এড করে দিলাম যাতে আপনারা দেখতে সুবিধা হয়। আর ডিটেইলস দেখার জন্য অবশ্যই পেজ ভিজিট করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। আর হাতের কাজে দারুণ সুন্দর, সুন্দর বেডশিট কালেকশন আমাদের কাছে এভেইলেবল আছে। প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর। এগুলোর কাপড়ও খুবই ভালো। মানে হেভি হচ্ছে গিয়ে কটনের মধ্যে আর অল ওভার আ মানে চাদরটার মধ্যে হচ্ছে কাজ করা। প্রাইসও খুবই রিজনেবল থাকবে। প্রত্যেকটার সাথে হচ্ছে ২ টা করে বালিশের কভার থাকবে। আর এগুলো একেবারে কিং সাইজের চাদর। মানে বড় সাইজের আরকি। তো যাদের ভাল লাগে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিতে পারেন। শুধু তো ঈদে নিজে সাজলে হবে না, ঘরটাকেও একটু সাজাতে হবে। আর যারা একটু শৌখিন মানুষ আছেন তারা কিন্তু এই চাদরগুলো খুবই পছন্দ করেন, যেহেতু এগুলো হাতে সেলাইয়ের চাদর। আমি মাঝে, মাঝে চিন্তা করি যে এত কষ্ট করে হাতে সেলাই করা চাদর এত কম প্রাইসে মানে আমরা কিভাবে দিতে পারছি। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে একটা আপুর মণিপুরি শাড়ির অর্ডার ছিল। শাড়িটা একটু দেখাই। এই শাড়িটা মাশাআল্লাহ এত সুন্দর। আমার এবারের কালেকশনের মধ্যে এই শাড়িটা খুব ভালো লেগেছিল। ইচ্ছা হচ্ছিল যে এই শাড়িটা আমি নিজের জন্য রাখবো। কিন্তু অর্ডার চলে আসছে, পরে আর নিজের জন্য রাখা সম্ভব হয়নি। আর এটা স্টকেও আর নেই। আর চিন্তা করেছিলাম এটার সাথে ম্যাচ করে আফিফ আবরারের জন্য এবং ওর বাবার জন্য পাঞ্জাবি কিনে নিব। ঈদের দিন সকালের মেইন মানে পোশাকে আমাদের এইটা থাকবে। দেখা যায় ঈদে কিন্তু অত বারবার চেঞ্জ করে পোশাক পরাও যায় না। তো শাড়ির সাথে ওদের পাঞ্জাবির সাথে ম্যাচ করে যদি একটা শাড়ি নিয়ে নিই সেটা বেশি সুন্দর হবে আরকি। আর এখানে আমি একটু দেখাই যে একটা এক্সক্লুসিভ মণিপুরি শাড়ি আর হচ্ছে নরমাল মণিপুরি যেগুলো শাড়ি মানে কম রেঞ্জের আরকি, সেগুলোর মধ্যে তফাৎ। তো এগুলোর পাড় দেখেন, কাজ দেখলে আপনারা বুঝবেন। মানে কাজ যত বেশি থাকবে সেই শাড়ির দাম তত বেশি হবে। এখানে ২ রেঞ্জের শাড়ি। একটা হচ্ছে ১৮০০ টাকার, একটা হচ্ছে ৪,০০০ টাকার। তো তফাৎটা যাতে বুঝতে পারেন তাই দেখালাম। আর রমজান মাসে আসলে খাওয়া-দাওয়ার পাশাপাশি ঘুমও আমার প্রচুর কম হয়। যার কারণে হচ্ছে গিয়ে মুখে ব্রণ বা হচ্ছে একটু শুকায়ও যাই আমি। তো যাই হোক, আর ওই যে গত পরশুদিন হচ্ছে মেকআপ ভালো করে রিমুভ না করেই ঘুমাইছিলাম। তো সবকিছু মিলিয়ে আসলে ব্রণ হচ্ছে মুখের মধ্যে, সেটাই একটু দেখতেছিলাম। প্রচন্ড ব্যথা করতেছিল। আমার ব্রণ হলে ওইভাবে বের হয় না। কেমন যেন গোটার মতো হয় আর ওইভাবেই দাগ হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।